এই তো লক্ষ্মী ছিলে, আজকে আমার সাথে থাকতে হবে তোমার। আচ্ছা পাগলি, থাকবো তোমার সাথে। মীরা চলে যায়, আমি ফ্রেশ হয়ে মীরাদের বাড়িতে চলে যাই। আরও জন্মদিনের অনুষ্ঠান, তাই তাড়াতাড়ি করে যাই, কারণ মীরা আমাকে ছাড়া কিছুই বোঝে না। এই তো আমার ছোট ছেলে এসে পড়েছে। মীরার কাছে যেতেই মীরা আমার কাঁধে উঠে বসে, নামতেই চায় না পাগলি। রাত 11:30 পর্যন্ত সবাই হই হুল্লোড় করে কাটিয়েছে। সবাই চলে যাচ্ছে, আমিও যাব। হঠাৎ মীরা কান্না করছে। মীরা আমার সাথেই ঘুমাবে আজ। বাবা মায়ের একমাত্র মেয়ে মীরা, ওর কান্না না সহ্য করতে পেরে আমার সাথেই পাঠিয়ে দিল মীরাকে। মীরা আমার কোলে উঠে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না। আমি রুমে এসে বিছানা করে মীরাকে শুয়ে দিই, পাশে আমিও শুয়ে পড়ি। মীরা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। মীরার ঘুমন্ত নিষ্পাপ চেহারা, ওর চোখ সবসময় আমার জন্য মায়া দেখছি। বড় ভাইয়া ভাবে আমাকে, আমিও আমার খুব প্রিয় ভেবে ফেলেছি মীরাকে। কখন যে ঘুমিয়ে পড়ি খেয়ালই নেই। সকালে ঘুম থেকে উঠে মীরাকে ওর বাড়িতে দিয়ে আসি। মীরা যাবে স্কুলে আর আমি যাব ভার্সিটি পৌঁছে মেঘার সাথে আড্ডায় মেতে উঠি। তারপরে ক্লাস করে একটু বাইরে আসছি, মীরার মায়ের ফোন। হ্যালো দীপ্ত, মীরাকে জি আন্টি, মীরার কি হয়েছে? মীরাকে পাওয়া যাচ্ছে না কোথাও। ওর স্কুল ছুটি হওয়ার পর ওকে নিতে আসতে আমার 10 মিনিট দেরি হয়, আর এসে দেখি মীরা নেই। পুরো স্কুল বাইরে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। কান্না কণ্ঠে কথাগুলো বলছিল। আমি সেইখানেই মাটিতে বসে পড়ি, মনে হয় কিছু একটা হারিয়ে গেছে। আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। মীরা কোথায় যেতে পারে? কি হলো ওর? কিছু না ভেবে সোজাসুজি ওর স্কুলের সামনে চলে যাই। ওখানে মীরার মা বাবা ছিল। কি কান্না মেয়ে হারানো মায়ের। মীরা তো কখনো এমন করে না, আর ও নিজে তো একা একা বাড়িও যেতে পারে না। তাহলে অনেকক্ষণ সেখানে অপেক্ষা করছি, কিন্তু মীরা আর আসেনি। তারপর পুলিশের কাছে গিয়ে কমপ্লেন লিখিয়ে আসি মীরা নিখোঁজের। মীরার বাবা আর মাকে দেখার মতো না, দিশেহারা হয়ে গেছে। তাদের একমাত্র মেয়ে কোথায় গেল? মীরার বাবা তো মোবাইল ল্যান্ডফোন সামনে নিয়ে বসে আছে। যদি কেউ ফোন করে, মীরার বাবার কাছ থেকে টাকা চাওয়ার উদ্দেশ্য নিয়েও মীরাকে কিডন্যাপ করতে পারে। আর মীরার মা তো মীরার রুমে গিয়ে আত্মহারা কান্না, একটু পরে অজ্ঞান হয়ে পড়েছে। আমি নিজের দু চোখে জল ধরে রাখতে পারছি না। এখন তো আমায় কে বকবে? কে আমাকে বলবে তুমি পচা, একটুও ভালো না তুমি? কে আমার বুকের উপরে উঠে বসবে? একবার কথাগুলো ভাবছি, আবার ভাবছি মীরা ফিরে আসবে। একটা মানুষকে ঘিরেই 3টে মানুষের সুখ ছিল। মীরা ছিল ওর বাবা মার চোখের মণি। আজ 2 দিন হয়ে গেল, মীরার কোনো খোঁজ পাওয়া যায়নি। করুণ অবস্থা হয়ে গেছে আমাদের। মীরার মা বাবা তো খাওয়াই বন্ধ করে দিয়েছে। 2 দিনে রোগে আক্রান্ত হয়ে গেছে। আমারও কিছুই ভালো লাগছে না। বিভিন্ন জায়গায় মাইকিং করা হলো এবং পুরস্কারের কথাও বলা হলো, তাতেও কোনো খোঁজ পাওয়া গেল না। চারিদিকে লোক লাগিয়ে দেওয়া হয়েছে মীরাকে খোঁজার জন্য, পুলিশও কিছু করতে পারছে না। ভার্সিটি মাঠে আনমনে বসে আছি, শুধু মীরার স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে সারাক্ষণ। হঠাৎ কারোর হাতে সে আমার কাঁধে পড়ে। পিছনে তাকিয়ে দেখি মেঘা। তোমার কি মন খারাপ দীপু? আমি তখন নিশ্চুপ। দেখো, এভাবে মন খারাপ করে থাকলে তাতে আরো মন খারাপ হবে, শরীর খারাপ হবে। আমার কথা শোনো, যা হয়েছে তা ভুলে যাও। কি ভুলবো? তুমি কিছু জানো যে ভোলার কথা বলছো? আমার হাসি থাকার একমাত্র ওই কারণ ছিল। মীরার কি কিছু হয়েছে? আজ 2 দিন ধরে মীরা নিখোঁজ, একটাও খবর পেলাম না। ওহ, তুমি যদি এমন এমন করো তাহলে কেমন হবে? তুমি শক্ত হও আর মন দিয়ে মীরাকে খোঁজো, দেখবে পেয়ে যাবে। তাই যেন হয়, মীরাকে যেন খুঁজে পাই। জানি তোমার মন খারাপ, কিন্তু আজ কথাটা বলতে ইচ্ছা করছে। কি কথা? বলো, আমাকে ফিরাবা না? রাখার মতো হলে রাখবো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যেই মেয়ের ওপরে প্রথম থেকে ক্রাশ খেয়ে বসে আছি, সেই মেয়েই আজকে আমাকে প্রপোজ করছে, কিন্তু রাজি হওয়ার একটু পরিস্থিতি আমার নেই। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন? আমি গরিব, আর গরিবদের প্রেম ভালোবাসা মানায় না। আমি তো তোমার টাকা দেখে ভালোবাসিনি, তোমাকে দেখে ভালোবেসেছি, তোমার মন দেখে। বাস্তবতা বড়ই কঠিন।
এখন ভালোবাসা শুধুই মুখেই, তা বাস্তব করতে হলে টাকার প্রয়োজন। যার টাকা আছে তার ভালোবাসা আছে, আর যার টাকা নেই ভালোবাসার অধিকারও তার নেই। আজ হয়তো তোমার আমাকে ভালো লাগছে, কাল হয়তো অন্য কাউকে। কিছুক্ষণের মায়ায় নিজেকে জড়িয়ে নিজের জীবনটাকে নষ্ট করতে চেয়েও না। বলেই ওখান থেকে চলে আসতে যাব, তখনই মেঘা আমার হাতটা টেনে ধরলো আর টেনে ওর গাড়ির ভিতরে বসিয়ে গাড়ি চালানো শুরু করলো। এমনভাবে গাড়ি চালাচ্ছে যা দেখে ভয়ের মধ্যে ছিলাম। কি না কি করে বসে। এই আস্তে আস্তে। করে আসতে হবে না। আরে আমার ভয় করছে, এই অল্প বয়সে জীবন শেষ করতে পারবো না। ওই চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। কিছুক্ষণ পর একটা ইয়া বড় বাড়ির সামনে গাড়িটা থামলো। তারপরে আমাকে ভিতরে টেনে নিয়ে যাচ্ছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না কি হচ্ছে। মেঘা এগুলো পাগল হলে নাকি? না, ওকে দেখে তো সিরিয়াস দেখাচ্ছে। একটু ভিতরে যেতেই দুজনকে দেখতে পেলাম, একজন পুরুষ আর একজন মহিলা। ভাবি, যার কথা তোমাদের বলছিলাম। এতক্ষণে বুঝতে পারলাম এটা হলো মেঘার বাড়ি। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি। পাগলিটা যে এমন করবে ধারণাও ছিল না। বাবা, তুমি দাঁড়িয়ে কেন? বসো। হ্যাঁ আন্টি, দাঁড়িয়ে ঠিক আছি। বলা যায় না কখন আবার দৌড় দিতে হয়। আমার কথা শুনে আন্টি এবং আঙ্কেল হাসি থামিয়ে রাখতে পারছে না। আর মেঘা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। ওর চোখ দেখেই ভয়ে বসে পড়ি। মেঘার বাবা তখন বলতে শুরু করলো, এখন বলো কি খাবে? না আঙ্কেল, আজ কিছু খাবো না, অন্য একদিন খাবো। এই বসো, এত জলদি কিসের? বসো আর আমার কথাগুলো মন দিয়ে শোনো। জি আঙ্কেল বলেন। তুমি আমার মেয়েকে পছন্দ করো? এই এমন প্রশ্নের উত্তর কিভাবে দেব? জি আঙ্কেল, মেঘাকে পছন্দ করবে না এমন ছেলে হয়তো এখনো জন্ম হয়নি। তার মানে তুমি ওকে পছন্দ করো? মাথাটা নিচু করে হ্যাঁ জানিয়েছি। তাহলে মেঘাকে রিজেক্ট করে দিলে কেন? এ কেমন বাবা, তার মেয়েকে রিজেক্ট করেছি সেটাও জিজ্ঞাসা করছে। অন্য কেউ হলে তো ধন্যবাদ দিত, আর না হলে পুলিশে ধরিয়ে দিত। নিশ্চয়ই কোনো কারণ আছে। জি আঙ্কেল, আপনি জানলেন কিভাবে যে আমি ওকে রিজেক্ট করে দিয়েছি? আজ যখন মেঘা তোমাকে ভালোবাসার কথা বলছে, তখন মেঘা আর আমার ফোনে কানেক্ট করা ছিল। আর শুনে রাখো, আমি মেঘার বাবা হতে পারি, কিন্তু সবসময় ওর বেস্ট ফ্রেন্ডের মতোই ছিলাম। সব কথাই আমাকে আর ওর মাকে বলতো মেঘা। আর তোমার কথা বলতে বলতে আমাদের কান তেজপাতা করে ফেলেছে। তুমি কীরকম ছেলে সেটা আজ স্পষ্ট বুঝতে পারলাম। মেঘা খারাপ কাউকে খুঁজে বের করেনি, শতের মধ্যে একটা মানুষকে খুঁজে বের করেছে, আমার মেয়ে। এখন বলো, তোমার প্রবলেম কোথায়? আঙ্কেল, আপনি তো সব কথাই শুনেছেন, তারপরেও বলি, আমার ভালোবাসার অধিকার নেই, কারণ আমি গরিব। গরিবদের ভালোবাসতে নেই। আমি যদি ভালোবেসে ওকে বিয়ে করি তাহলে মা বাবা অনেক কষ্ট পাবে। আমি চাই না আমার জন্য যে মা বাবা কষ্ট করেছে তারা আজও আবার কষ্ট পাক। পড়ালেখা শেষ করে একটা ভালো চাকরি করে বাবা মায়ের খেয়াল রাখবো, তারপরে বিয়ের চিন্তা পরে। তোমার টাকার কি দরকার আছে? আমার কি ক্ষম আছে? তুমি বিয়ে করে তোমার বাবা মাকে নিয়ে এখানে চলে আসো। দুঃখিত আঙ্কেল, আমি কারো দয়ায় বেঁচে থাকতে চাই না। আর আমি যদি রিক্সা চালিয়েও বেঁচে থাকি তাহলে সেই বাচ্চার শান্তি আছে, আর সে শান্তি আপনার অট্টালিকা থেকেও পাওয়া যাবে না। দুঃখিত আঙ্কেল, আমার কথায় যদি কিছু মনে না করেন তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন, আসি। বলেই যখন বেরোতে যাব তখন কে যেন বলে উঠল, দীপ্ত, আজ আমার গর্বে বুকটা ফেটে যাচ্ছে তোর মতো একটা ছেলে পেয়ে। আমি পিছনে ফিরে তাকিয়ে দেখি আমার মা বাবা বেরিয়ে আসলো। তার মানে আমার সব কথাই তারা শুনেছে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। মেঘার দিকে তাকাতেই ইশারা দিয়ে বলল সব কিছু সেই নাকি করেছে আমাকে পাবার জন্য। তখন মেঘার বাবা বলে উঠল, বেয়ান, আপনার কাছে আমার মেয়েটাকে দিয়ে দেব। আপনি কি আপনার ছেলে বউ হিসেবে তুলে নেবেন? বউ বানাতেই তো আজ এসেছি এখানে, কিন্তু ওদের পড়ালেখা শেষ হবার পরে, আর আমার ছেলে একটা ভালো চাকরি পেলে তখন তুলে নিয়ে যাব। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছি আর মেঘার দিকে আর চোখে তাকাচ্ছি। আর মেঘা তা দেখে আঙুল দিয়ে ইশারা দিয়ে বুঝাচ্ছে আমার দুটো চোখ তুলে ফেলবে। আমি এতদিন আমার মেয়ের জন্য এমনই একটা ছেলে খুঁজছিলাম যে আমার টাকাকে ভালোবাসবে না, তার একটা সুন্দর মন থাকা চাই, তাতেই হবে। কারণ যার সাথে আমার মেয়েকে বিয়ে দেব সে যেন আমার মেয়েকে ভালোবাসে
আর সুখে রাখে। টাকা দিয়ে সুখ কেনা যায় না। আমার মনের মতো ছেলেকে খুঁজে পেয়েছি, আপনার ছেলেকে। তাই ওদের বিয়ের কথা পাকা কথা হয়ে যাক। মেঘার বাবা মা আর আমার বাবা মা আমাদের বিয়ের কথা ঠিক করলো। আমাদের পড়ালেখা শেষ হলেই বিয়ে। আমি বাবা মাকে এগিয়ে দিতে যাব। সেই সময় মেঘার বাবা মানে আমার শ্বশুর বলে আমার আব্বু আম্মুকে তিনি এগিয়ে দিয়ে আসবে বলে। তাই আমরা দুজনেই বেরিয়ে পড়ি। এখন কেমন যেন লাগছে। মেঘা তো খুশিতে আত্মহারা হয়ে অন্যদিকে লজ্জায় মাথা নিচু করে আছে। দুজনেই গাড়িতে উঠে মীরাকে খুঁজতে বের হই। সারাদিন মীরাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়ি। পুরো বরিশাল খুঁজে বেরিয়েছি, কিন্তু কোনো খোঁজ পেলাম না মীরার। মীরাদের বাড়ি চলে যাই। যেতেই একটা ফোন আসে। মীরাদের বাড়িতেই রিসিভ করি। হ্যালো, কে বলছেন? জি, আমি লালবাজার থানার ওসি বলছি। আজ সকালে একটা লাশ পাওয়া গেছে, হয়তো 7-8 বছর হবে। একটু থানায় এসে দেখে যাবেন। আমি এই খবর শুনেই ওখানেই বসে পড়ি, আর ফোনটা লাউড স্পিকারে ছিল। এই খবর শুনতেই মীরার বাবা মা সাথে সাথেই অজ্ঞান হয়ে যায়। এখন আমি কি করব? মীরার বাবা মাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে আমি চলে যাই থানায়। সেখানে পৌঁছে দেখি একটা শিশুর লাশকে প্লাস্টিক দিয়ে মোড়ানো, দুর্গন্ধ বের হচ্ছে। পুলিশ কর্মকর্তারা সবাই নাকে হাত দিয়ে রয়েছে, শুধু আমি পারলাম না। চোখ দূরে সরাতে পারছি না। কিছুক্ষণ পর প্লাস্টিক দিয়ে মোড়ানো লাশটা খুলে দেওয়া হলো। অনেকভাবে দেখে শনাক্ত করলাম এটা মীরা না। একজন পুলিশ কর্মকর্তা বলল মেয়েটাকে নাকি ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। আজ মানুষ জাতিগুলো কতটা নিচে নেমে গেছে। 8 বছরের একটা শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে। মেয়েটা আমার কিছুই হয় না, তারপরেও মনের মধ্যে কেমন যেন করছিল। এই মেয়েটার জন্য কতটুকু একটা বাচ্চা, তাকেও খুন করা হয়েছে। ঘৃণা হচ্ছে এই সব মানুষদের ওপরে যারা এসব কাজ করে বেড়াচ্ছে। তাদের বাড়িতে কি মা বোন নেই, ছোট বাচ্চা নেই? কিভাবে এমন করে? তাদের মানুষ বলে মানুষ জাতির অপমান করতে চায় না, তা তো হলো হিংস্র পশু। তারপরে পুলিশকে আমি বললাম, স্যার প্লিজ আমার মীরাকে খুঁজে বার করুন। হ্যাঁ, আপনি বাড়ি যান, আমরা চেষ্টা করছি। ওখান থেকে চলে আসলাম আর তাদেরকে অনেক রিকোয়েস্ট করে আসলাম যেন মীরাকে খুঁজে বের করে। তারপরে চলে যাই হাসপাতালে। মীরার বাবা মাকে সেই খবরটা দিলাম যে মেয়েটা মীরা ছিল না। সেই খবর শুনে তারা একটু বড় একটা নিঃশ্বাস ফেললো। হয়তো কিছুটা হলেও মনের কামনাটা আবার ফিরে পেল। তারপরে আমি সেখান থেকে বাড়ি পৌঁছে ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে যাই। সেখানে পৌঁছেই মেঘা হাজির। আমার হাবুলটার এখন আসার সময় হলো বুঝি? দেখো, মনটা অনেক খারাপ আছে, কিছু ভালো লাগছে না। বললেই হলো, আমার সাথে থাকলে তোমার সব মন খারাপ দূর হয়ে যাবে। কিভাবে? এইদিকে আসো। আসলাম। এখন বলো। বলার সাথে সাথেই আমার কপালে একটা চুমু দিয়ে দিল মেঘা। মেঘার এই প্রথম স্পর্শেই আমার শরীরের মধ্যে 440 ভোল্টেজের বিদ্যুৎ বয়ে গেল। কেমন যেন আলাদা একটা অনুভূতি সৃষ্টি হলো। পৃথিবীর সমস্ত কথা নিমিষেই ভুলে গেলাম। মেঘা, এটা কি করলে? কেন, ভালো লাগেনি বুঝি? বিয়ের আগে চুমুটুমু ভালো লাগে না, আর এসব বিয়ের আগে পছন্দ করি না। বললেই হলো, আমি আমার হবু বরকে চুমু দিয়েছি, তাতে তোমার কি? এখন একটা দিচ্ছি, আরও দেব, পারলে কিছু করে দেখাও। দেখো, মীরার জন্য এমনিতেই মন খারাপ, এখন কিছুই ভালো লাগবে না। এই মীরা কোথা থেকে হারিয়েছিল? কেন? আরে বলো, বাড়ি থেকে না অন্য কোথাও? স্কুলের সামনে থেকে। তাহলে নিশ্চয়ই স্কুলের সিসিটিভি ক্যামেরায় ভিডিওতে রেকর্ড হয়েছে। ইস, এই কথাটা আমার মাথায় আগে আসেনি কেন? তোমার মাথা তো মোটা, তাই আসবে না। চলো মাথা মোটা। বলেই আমি আর মেঘা ওর গাড়িতে করে মীরার স্কুলে চলে যাই। স্কুলের ভিতরে ঢুকে স্কুল ম্যানেজমেন্টের রুমে গেছি। তখন একজনের কাছে জিজ্ঞাসা করায় সে দেখিয়ে দেয় রুমটা। রুমের কাছে এসে, ম্যাম আসতে পারি? বসুন, আমি আপনাদের জন্য কি করতে পারি? ম্যাম, আপনার স্কুলে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, সেই ব্যাপারে কিছু কথা বলতে এসেছিলাম। আপনাদের কেন বলবো? আপনারা কি কোনো প্রফেশনাল লোক? তখন ম্যামের মুখ দেখে বুঝে গেছি যে এত সহজে আমাদেরকে ক্যামেরা ফুটেজ দেখাবে না, তাই স্কুলের বাইরে চলে আসি। তারপরে আমার একটা বন্ধু পুলিশে আছে, তাই ওকে ফোন করে নিয়ে আসি। তারপরে আবার ভিতরে যাই। আপনারা আবার এসেছেন, বেরিয়ে যান। তখন দীপ্তর বন্ধু কোনো কথা না বলে তার কার্ডটা বের করে দেখালো। ম্যামের মুখে হতাশার ছাপ পড়ে গেছে, কানের ফাঁক দিয়ে ঘাম ঝরছে। এসির মধ্যেও
তখন তিনি ক্যামেরা অন করে ওদের সামনে দিল। এই নিন দেখুন। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ অন করলো আর 2 তারিখের সব ভিডিও দেখতে লাগলো। একে একে সব দেখা শেষ, কিছুই পেল না। সঞ্জয়ের মনের মধ্যে হতাশার সৃষ্টি। মীরাকে ভিতরে ঢুকতে দেখা যাচ্ছে কিন্তু বের হতে দেখা যাচ্ছে না কেন? ভাই কিছুই তো বুঝতে পারছি না, দাঁড়া আরেকবার দেখছি। আবার শুরু করলো দেখা, এতেও কিছু বুঝতে পারলো না। একরাশ হতাশা নিয়ে ম্যামকে সন্দেহ করতে লাগলো ওরা দুজন। দীপ্ত মনে মনে ভাবছে, এই ম্যামটাকে সন্দেহ হচ্ছে, মনে হচ্ছে ইনি সব জানে, আর প্রমাণ ছাড়া কাউকে তো দোষী করাও ঠিক হবে না। বাইরে বেরিয়ে আসবে, ঠিক তখনই আবার কিছু একটা মনে পড়ে গেল দীপ্ত। আবার ভিডিওটা চালু করতে বলল। এইবার ম্যাম হয়তো বুঝতে পেরে গেছে, তাই তিনি ভিডিওটা দেখাতে না করে দিচ্ছিল, কিন্তু জোর করে আবার ভিডিওটা চালু করলো দীপ্ত। আর চালিয়ে মনে মনে ভাবছে, ভিডিওটা সব ঠিক আছে, কিন্তু স্কুল ছুটি হওয়া শেষে 15 মিনিটের কোনো ভিডিও নেই। ভিডিওটা কেউ মুছে দিয়েছে। সন্দেহটা প্রথম ম্যামের ওপরে পড়ল দীপ্তর। তাকে জিজ্ঞেস করার জন্য নেওয়া হলো। অনেক কঠোরভাবে জিজ্ঞেস করার পরও কিছুই স্বীকার করলো না। কি আর করার, কম্পিউটার হ্যাকারকে ডাকা হলো। যে ভিডিও ফুটেজ মুছে দেওয়া হয়েছে সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা। দীর্ঘ 6 ঘন্টা পর ভিডিও ফুটেজের খোঁজ মিলল। ভিডিও ফুটেজটা দেখে দীপ্ত অবাক, আর দীপ্তর পুলিশ বন্ধু 5 হাত দূরে চলে গেল। দোস্ত, আমি এই কেসটা নিতে পারবো না, সরি দোস্ত, আমাকে ক্ষমা করে দিস। আমার ঘরেও আমার মেয়ে বউ আছে, ওদের কিছু হলে আমি বাঁচব না। বলেই দীপ্তর দোস্ত ওখান থেকে চলে যায়। এক কথায় পালিয়েই যায় ওদের ভয়ে। দীপ্ত ঠিক ভয় পায়নি, ওদের ছবিগুলো নিজের ফোনে নিয়ে রাখে। পুলিশের সাথে এই ব্যাপার নিয়ে যোগাযোগ করে। দীপ্তর বন্ধু তো অন্য থানার ভিতরে ছিল, তাই ঢাকার থানায় ওদের যোগাযোগ করে, কিন্তু তারাও ভয়ে ওদের চুপ থাকতে বলে। দীপ্ত ভাবে, কিন্তু এরা কারা? এদেরকে সবাই ভয় পায়। এ কথা মীরার বাবা মাকে বলিনি যে পুলিশ হাল ছেড়ে দিয়েছে। আমি আমার কিছু ফ্রেন্ডের সাহায্যে জানতে পারি এরা আবির গ্যাংয়ের লিডার। আবিরের ছোট ভাইয়া সিয়াম আর তার বন্ধু আরিফ আর ফাইসাল, এরা 3 জনে মীরাকে কিডন্যাপ করেছে। তাদের ভয়ে পুরো ঢাকা থরথর করে কাঁপে, তাই তাদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। মেঘা ওর ফোনে ওদের দেখে নিশ্চুপ হয়ে যায়। ওর কাছে জিজ্ঞেস করলেও কিছুর উত্তর দেয়নি মেঘা। হয়তো দীপ্তর কাছ থেকে কিছু একটা লুকোচ্ছে মেঘা। ও কিছু ভাবতে পারছিল না, কিছু করতেও পারছিল না। মীরাকে মিথ্যে খোঁজার অভিনয় করা ছাড়া কিছুই উপায় ছিল না দীপ্তর। অন্যদিকে মেঘা কেমন যেন হয়ে গেছে মনমরা, আগের মতন চলচল না, কথা বলছে না ঠিক করে। দীপ্ত ভাবছে, এখন তো মেঘাও হতাশার শিকার। এখন আমার অবস্থা কোনো জায়গায় কাউকে বোঝাতে পারবো না। কোনোভাবে কেটে যায় 6টা দিন। 7 দিনে ডক্টর বলেন মীরার বাবা মাকে নিয়ে কোথাও একটু ঘুরে আসতে, তাই তাদেরকে বলি মীরাকে খুঁজতে যাব বলে বেড়াতে নিয়ে যাই তাদের অজান্তেই। তাই বরিশালের লঞ্চ ঘাটে নিয়ে যাই। এই আমাদের এখানে নিয়ে আসলে কেন? মীরাকে খুঁজতে যাব না? হ্যাঁ আন্টি, আজকাল নাকি লঞ্চের মধ্যেও নাকি বাচ্চা দেখা যাচ্ছে। তখন মীরার মায়ের চোখ লঞ্চ ঘাটের পাশে জমে থাকা কচুরিপানার ভিতরে একটা বস্তা দেখতে পায়। সাথে সাথে চিৎকার দিয়ে লোক জড়ো করে, আর ওই বস্তাটা ওপরে তুলে বস্তার মুখ খুলতেই মীরার লাশ বেরিয়ে আসে। মীরার এই অবস্থা দেখে মীরার মা বাবা সেখানেই দাঁড়িয়ে থাকে, জিন্দা লাশ হয়ে। কিছুই বলতে পারছিল না। দীপ্তও এক কোণে নিস্তব্ধ হয়ে বসে পড়েছে। কেউ ধারে কাছে যাচ্ছে না। খবর চাপা থাকে না, মুহূর্তের মধ্যেই বিভিন্ন জায়গায় খবরটা পৌঁছে গেল। লঞ্চ ঘাটে একটা লাশ পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ হাজির। পুলিশ এসে কি আর করবে, একটু সময় চারদিকে একটু খুঁজে তারপর মীরাকে নিয়ে কিছু টেস্ট করাতে নিয়ে চলে যাচ্ছে, ওর মৃত্যুর কারণ জানতে। আর আশেপাশের মানুষগুলো দীপ্তদের হাসপাতালে নিয়ে যায়। প্রায় 4 ঘন্টা পর সঞ্জয়ের জ্ঞান ফেরে। পাশে দেখে মেঘা বসে আছে দীপ্তর হাত ধরে। দীপ্তর জ্ঞান ফেরার পরে ডাক্তার আসে। ডাক্তারবাবু, মীরার মা বাবা কেমন আছে? আপনি কেমন আছেন সেটা আগে বলুন। আর মীরার বাবা মা দুজনই প্যারালাইজড হয়ে আছে। একটা মানসিক চাপ তাদের গ্রাস করে ফেলেছে, সেই ধাক্কাটাই সহ্য করতে পারেনি।
দীপ্ত ডাক্তারের কথা শুনে কি বলবে সব কিছু ভুলে গেছে আর ভাবছে মাত্র 7 দিনে একটা পরিবার শেষ হতে চলেছে। এগুলো কি মানুষ নাকি? এভাবে কেউ কাউকে মারতে পারে, তাও 8 বছরের শিশুকে। শিশুরা তো তাদের কিছু ক্ষতি করেনি। মানুষ কতটা নিষ্ঠুর হলে এইগুলো করতে পারে। দীপ্তকে হাসপাতাল থেকে ছেড়ে দিলেও মীরার বাবা মাকে এখনো হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে। মেঘা, তুমি বাড়ি যাও। না, আমি বাড়ি যাব না, আমি তোমার সাথে যাব। তোমারও রেস্ট দরকার। আমি কিচ্ছু জানি না, আমি তোমার সাথে যাব। আচ্ছা চলো। দীপ্তরা বাড়ির ভিতরে ঢুকতেই দীপ্তর কল্পনার অনুভূতিটা কেমন যেন করে উঠল। মনে হচ্ছে এই যে মীরা দৌড়ে এসে দীপ্তর কোলে উঠল। না, কিভাবে উঠবে মীরা? মীরা তো নীরব ঘুমের মধ্যে ডুবে আছে। ওকে জাগানো ঠিক হবে না, মীরা ঘুমাতে থাকুক। এইসব বিড়বিড় করতে করতে দীপ্ত গিয়ে খাটের পাশে বসে। মেঘাও দীপ্তর পাশে বসে। কি মেঘা, আমায় একা ছেড়ে যেতে ইচ্ছা করলো না বুঝি? হ্যাঁ, তুমি এখানে একা একা থাকবে কি করে? হ্যাঁ, ভালো করেছো। আচ্ছা, তোমার কোলে মাথা রাখবো একটু? এটাও জিজ্ঞাসা করতে হয়? রাখো তোমার কোলে মাথা, আমি হাত বুলিয়ে দিই। ওর কোলে মাথা রাখার পর এতটা শান্তি পাচ্ছে দীপ্ত, হয়তো আর কোথাও এমন সুখ অনুভব করেনি। কখন যে ওর কোলে ঘুমিয়ে পড়ে খেয়ালই নেই। দীপ্তর ঘুম যখন ভাঙলো তখন দীপ্তর রুমকে আর রুমের মতো দেখাচ্ছে না। মেঘা সব গুছিয়ে রেখেছে অনেক অনেক সুন্দর করে। মেঘাকে দেখে ফ্রেশ হয়ে বের হয়েছে। কাজ করছে তো ফ্রেশ হতেই গিয়েছিল। দীপ্তর মনটা তখনও খারাপ। এই পাগল, মন খারাপ করো না প্লিজ। মন খারাপ করে থেকো না। যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। মীরার জন্য আমারও তো খারাপ লাগছে। দেখো, তুমি যদি এখন শক্ত না হও তাহলে মীরার বাবা মার খোঁজ কে রাখবে? তুমি নিজেকে শক্ত করে মীরার জন্য প্রার্থনা করো। ওর জন্য খুব কষ্ট হচ্ছে। দেখবে আমাদের প্রথম সন্তান হয়ে মীরা আসবে। কারণ মীরাকে যে কত ভালোবাসো তুমি, তার টানে। আর এই আমার ওর নাম রাখবো, মীরাই রাখবো। বাবু, এবার একটু হাসো। তোমার মীরা তোমার কাছে ঠিকই ফিরে আসবে। দেখো, এই যে দেখো, আমি তোমার জন্য বিরিয়ানি রান্না করছি। আসো, খাবে? আচ্ছা, আসার দরকার নেই, আমিই নিয়ে আসছি। বলেই মেঘা চলে গেল খাবার নিয়ে আসতে। পাগলি একটা। কিন্তু মীরার সব স্মৃতিগুলো এখনো আমার চোখের ভিতরে। মীরার পুতুলটা আমার রুমে রেখে গেছে। পুতুলটা নিয়ে জড়িয়ে ধরে আছি। এমন সময় মেঘা খাবার নিয়ে আসছে। এই দেখি, আমার বাবুটা এখনো পুতুল নিয়ে খেলা করে। আহারে আমার বাবুটা, দেখো আবার কান্না করে। না না, সোনা বাবু আমার কান্না করে না। ওর হাত দিয়ে আমার চোখের জল মুছে দেয়, আর ওর হাত দিয়ে আমায় খাইয়েও দিচ্ছে। অল্প একটু খেয়ে আমারও কেমন যেন একটা ইচ্ছে আসলো মেঘাকে খাইয়ে দিতে। তাই আমিও খাইয়ে দিলাম মেঘাকে। মেঘা তৃপ্তি সহকারে খাবার খাচ্ছিল। আমি মেঘার মুখের দিকে তাকিয়ে আছি। দুজনের খাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়ি, আর মেঘা বাড়িতে ছিল। আমি মীরার লাশটাকে এনে দাফন করার সব ব্যবস্থা করে ফেলি। মীরাকে চিরতরে শুয়ে দিয়ে আসলাম। এই 2 হাত দিয়েই ওকে কত আদর করেছি, আর আজ এই 2 হাত দিয়েই শুয়ে দিয়ে আসলাম। রুমে ঢুকে বসে আছি, আর মেঘা আমাকে বিভিন্ন কথায় মীরাকে ভুলিয়ে রাখছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 9টা বাজে। মেঘাকে আর থাকতে দেওয়া যাবে না। মেঘা, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাবে, চলো। না, আজকে আমি তোমার সাথেই থাকবো। কি? না না, বাড়ি যাবে, চলো। ওই, আমায় তাড়িয়ে দিচ্ছ? ওই, না 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 গো, অনেক রাত হয়েছে। তারপর ওকে জোর করে ওর বাড়ি দিয়ে আসে দীপ্ত। তারপর বাড়ি ফিরে মীরার স্মৃতিগুলোকে আঁকড়ে ধরে আছে। কখন যে সকাল হয়ে গেল ভাবতেও পারেনি। চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। পুলিশ এসেছে মীরার মৃত্যুর কারণ জানতে। আর যেগুলো শোনালো তারা, দীপ্ত নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মানুষ এতটা জানোয়ার এই প্রথম বুঝতে পারলাম। ইচ্ছা করছে ওদেরকে অনেক অনেক কষ্ট দিয়ে মারতে। মীরার সম্পূর্ণ মৃত্যুর কথাটা বর্ণনা করতে পারলো না, শুধু এইটুকু বলল ওকে ধর্ষণ করে মারা হয়েছে। কথাটা জানিয়ে পুলিশগুলো চলে যাচ্ছিল। তখন, স্যার, আপনারা তো জানেন, আর প্রমাণও আছে আমার কাছে। আপনারা কিছু করছেন না কেন? আমরা চাইলেও কিছু করতে পারবো না, কারণ ওদের হাত অনেক বড়।
অনেক ওপর পর্যন্ত হাত আছে ওদের। আর ওদের গ্রেপ্তার করে শুধু শুধু নিজের পরিবারের ক্ষতি করতে পারবো না। আর গ্রেপ্তার করলে এক রাতের মধ্যেই ওরা বেরিয়ে আসবে। তার চাইতে কিছু ব্যবস্থা না নেওয়াই ভালো। আর হ্যাঁ, এটা নিয়ে আর বেশি ঘাটাঘাটি করো না, তোমারই প্রবলেম হবে। হ্যাঁ হ্যাঁ যান, আপনারা তো আইনের লোক, আপনারা যদি এ কথা বলেন তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? যান, চুরি পরে বাসায় বসে থাকেন ওদের ভয়ে। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের যেন কিছু না হয়। আর হ্যাঁ, ওদেরকে কেউ কিছু করলে তখন যেন আপনাদেরকে ধারে কাছে না দেখি। কথাগুলো বলে বিদায় দিয়ে দিলাম তাদেরকে। তখন দীপ্তর প্রতিশোধের আগুন ওর নিচের শরীরে জ্বলে যাচ্ছে। মনের মধ্যে উতলা হয়ে উঠেছে, যেটা কারোর করার সাধ্য নেই সেটাই দীপ্ত করবে। ওই পিচাসদের আমি নিজের হাতে শাস্তি দেব, কিন্তু ওদের মতো তো আমার গ্যাং নেই, আমার লোকবলও নেই। তাই সাবধানে কাজ করতে হবে, মাথা ঠান্ডা করে সামনের দিকে পা ফেলতে হবে। 2 দিন পর মেঘাকে নিয়ে একটু বাইরে হাঁটতে বের হয় দীপ্ত। বাজারের ভিতর দিয়ে যাওয়ার সময় দীপ্তর চোখ কোথাও আটকে যায়। ওরা তিনজনে একসাথে একটা দোকানির জামার কলার ধরে দোকানিকে ধমক দিচ্ছে। ওদের বাবার বয়সী দোকানি হবে, কিন্তু তাও এমনভাবে কথা বলছে। প্রতিটা দোকান থেকে সপ্তাহে 5,000 টাকা করে দিতে হবে, তা সেই দোকানের ইনকাম হোক বা নাই হোক। ওদের দেখে আমার শরীরে রক্ত গরম হয়ে যাচ্ছে। আমার চোখ দুটো মেঘার দিকে সরাতেই দেখি মেঘার চোখ রাগে লাল হয়ে গেছে। কিছু বলতে পারছে না, কারণ মেঘা একজন মেয়ে, ওদের সাথে কিছু করতে পারবে না সে। আমি আর এদিক ওদিক না তাকিয়ে কসাইয়ের দোকান থেকে একটা ছুরি নিয়ে দৌড়ে গিয়ে প্রথমেই সিয়ামের পা নামিয়ে দিই ওর শরীর থেকে। আরিফ আর ফয়সাল কিছু বুঝে ওঠার আগেই আরিফের হাত আর ফয়সালের কাঁধ নামিয়ে দেই। তিনজনে এক জায়গায় বসে পড়ে আছে, ব্যথায় চিল্লাচ্ছে, মরণ কান্না কাঁদছে। চারপাশের লোকজন থ মেরে গেছে। কি হলো এটা? সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে চারপাশের মানুষ ভরে গেছে, সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। মাঝে ওরা 3 জন, আর দীপ্তর পালানোর কোনো সুযোগ নেই, কারণ যারা এখানে ঘিরে দাঁড়িয়ে আছে তাদের সবারই কিছু না কিছু ক্ষতি করেছে এরা। সবার মুখে একটাই শব্দ, মার, ওদের মার, একটাও যেন বেঁচে না থাকতে পারে। ওদের বাঁচার অধিকার নেই এই সমাজে। চারপাশের মানুষের কথা শুনে দীপ্ত শরীরের মধ্যে আগুনটা আরো দ্বিগুণ হয়ে গেছে। তোদের পুরুষত্ব এতই যে একটা বাচ্চা মেয়েকেও ছাড়লি না তোরা। তোদের কি ক্ষতি করেছিল ওই মেয়েটা? ও তোর মাকে ছাড়া খাবার পর্যন্ত খেতে পারতো না, তাকে মেরে ফেললি তোরা। তোদের পুরুষত্ব দেখাচ্ছিস। ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে, আর মারবেন না প্লিজ ভাইয়া। তোদের জানে মারবো না। প্রথমে সিয়ামের লিঙ্গ কেটে দিই, আর পাশের দোকান থেকে লাল খাঁটি মরিচ এনে মরিচের গুঁড়ো লাগিয়ে দেই। আহ, কি চিৎকার, আর মৃত্যু চিৎকার। চিৎকারে সবার কান ধরে যাচ্ছে, আর সবাই ওদের মৃত্যু দেখছে আর হাসছে। সিয়ামের কষ্ট দেখে ফয়সাল উঠে দাঁড়ায়। ওর তো পিঠের কাঁধটা নামিয়ে দিয়েছিলাম, আর এখন ওর পা দুটো নামিয়ে দিলাম। একে একে আরিফ ফয়সালের লিঙ্গ কেটে ফেলে দিই আর মরিচ লাগিয়ে দিই। ভয়ঙ্কর তাদের চিৎকারের শব্দ হচ্ছিল। দীপ্তর একটুও মায়া হচ্ছিল না, বরং খুশি হচ্ছে। আর আকাশের দিকে তাকিয়ে দেখে, কল্পনা করে মীরা হাততালি দিচ্ছে, খুশি হচ্ছে। ওদের আরো কষ্ট দিয়ে মারতে হবে, তাই ওদের আঙুল একে একে সবকটা আঙুল কেটে ফেলে। আহ, কি শান্তি! ওদের যত মৃত্যুর চিৎকার শুনছি ততই মনের ভিতরে শান্তি অনুভব করছি। 20 মিনিট ওদের এই রকম চিৎকার শুনে ওদের শরীর থেকে মাথাটা আলাদা করে দেই। রক্তের নদী বয়ে যাচ্ছে রাজপথে। কিছু পিচাসকে আমি দুনিয়া থেকে বিদায় দিয়েছি। আমি বসে আছি ওদের লাশের পাশে। মনটাকে বুঝিয়েছি আজ শাস্তি দিতে পারলাম মীরার খুনিকে। চারপাশের লোকজন আমাদেরকে সরিয়ে ফেলে। মেঘাও ছিল ওদের সাথে। আমি কিছুক্ষণ নীরবে ছিলাম। 3টে খুন করে ফেললাম। নিজের কাছে প্রশ্ন করি, সিয়ামের ভাইয়া তো আর বসে থাকবে না, নিশ্চয়ই আমার ওপরে হামলা করবে না। যখন খুনের পথ বেছে নিয়েছি, আজ থেকে আমার পথ এটাই, নিজেই ঠিক করে নেব। মেঘার সাথে বসে ওদের বাড়ি যাচ্ছি। ও হয়তো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু বলছে না। আমিও বলা শুরু করি।
মেঘা দেখো, আজ 3টে খুন করে ফেলেছি আমি। আমার জীবন অনিশ্চিত, যে কোনো সময় আমার মৃত্যু হয়ে যেতে পারে ওদের হাতে। আজকে ভুলে যেতে হবে তোমায়, আর তোমার বাবাকে বলে আসবো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কথাটা শুনে সাথে সাথে মেঘা গাড়িটা থামায়। দীপ্ত ভাবছিল হয়তো দীপ্তর কথায় গাড়ি থামিয়েছে, কিন্তু বাইরে তাকিয়ে দেখে একটা কবরস্থান, সেখানে 2টো কবর। মেঘা ওই কবরের পাশে গিয়ে বলতে লাগলো, জানো ভাইয়া, আজ সিয়ামকে মেরে দিয়েছে আমার স্বামী, আর ওর সাথে ওই 2টা পিচাসকেও মেরে ফেলেছে। তুমি খুশি হওনি শুনে খবরটা? জানতাম খুশি হবা। ভাবি দেখছো, তোমরা তো সরি। দেখো ওদের চিৎকারও নিশ্চয়ই শুনছো, কিরকম কষ্ট দিয়ে ওদের মৃত্যু হয়েছে। আচ্ছা আমি এখন যাই, বাবাকে বলবো না কেমন, না হলে বাবা অনেক রাগ করবে। মেঘা একা একা বিড়বিড় করে দীপ্তকে বলল, এই দীপ্ত, একদম বলবে না আমি এখানে আসছিলাম। আমি শুনলে, বাবা শুনলে বকা দিবে আমাকে। দীপ্ত কি বলবে কিছুই শব্দ খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ পর মেঘা দীপ্তর হাত ধরে গাড়িতে বসায়। এই মেঘা, আমার কিছু প্রশ্নের উত্তর দেবে? বলো। এরা কারা? আর সিয়ামকে খুন করেছি তাতে এত খুশি হয়েছো কি জন্য? আর আমাকে কেন মেনে নিচ্ছ? আমি তো খুনি, আমার সাথে থাকলে তো তোমার জীবন নষ্ট হয়ে যাবে যে কোনো সময়। আর আমি তোমাকে আমার সাথে রাখতে পারবো না। আমি তোমায় ভালোবাসি, তাই ভালোবাসা মানুষকে বিপদে ফেলতে পারবো না আমি। আচ্ছা শোনো, এই কবর 2টো দেখছো, এই 2টো আমার বড় ভাইয়া এবং ভাবির কবর। একদিন ঢাকা থেকে ফেরার পথে আবির আর সিয়াম তার দলবল নিয়ে ভাইয়ের গাড়ি ভাঙচুর করে আর ওদের মেরে ফেলে। শুধু কারণ হচ্ছে ভাই ওদের বিরুদ্ধে থানায় ডায়েরি করেছিল, তাই। ভাই আমাকে খুব ভালোবাসতো, তাকে ভুলে থাকতে পারিনি। বাবা ভাইয়ার কবরের পাশে আসতে বারণ করেছে। এখানে আসলে শুধু ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়ে যায়, আর সারা রাত ঘুমাতে পারি না, কান্না করে কাটাতে হয়। আর এখন তোমাকে নিয়ে বাঁচতে চেয়েছি, তুমিও যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আমি আর বেঁচে থাকতে পারবো না। বাঁচলে হয় একসাথে বাঁচবো, মরলে একসাথে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার সাথে থাকবো। আর শোনো, বাবাকে বলবে না, এইসব কথা বাবাকে জানানো যাবে না, এমনি হার্টের অবস্থা ভালো না। ওরা কথা বলতে বলতে মেঘার বাড়ি পৌঁছে গেল। মেঘাদের বাড়ি এসে প্রথমে মেঘার বাবা মাকে প্রণাম করলো দীপ্ত। আঙ্কেল আন্টি কেমন আছেন? এই আঙ্কেল আন্টি বলছো কেন? এখন থেকে মা বাবা বলবে, বুঝলে? কিছুদিন পর তো এটাই বলতে হবে, তাই অভ্যাস করে নাও। আচ্ছা মা। তখনই দীপ্তর চোখ পড়ে যায় টিভির পর্দায়। সারা দেশ আবির আর তার ভাই খুনিকে খুঁজে বেড়াচ্ছে পাগলা কুকুরের মতো করে। কখনোই খুঁজে পাবে না, কারণ ওখানে চারপাশে কোনো সিসি ক্যামেরা নেই। আর চারপাশের মানুষ শুধু চেহারা দেখেছে, দীপ্তর ঠিকানা কি, কি করে, কোথায় থাকে কেউ জানে না। মেঘা সংবাদ দেখে মুচকি একটা হাসি দেয়, আর ওর অদ্ভুত আচরণটা দীপ্ত ঠিক এখনো বুঝে উঠতে পারেনি। মেঘা দীপ্তকে একটা রুম দেখিয়ে দেয়। এখন থেকে এখানেই থাকবে তুমি। দীপ্ত রুমের ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে বের হয়। মেঘা এসে খাবার খেতে নিয়ে যায়। দীপ্ত তো অনেক আনন্দে আছে। আহ, কি আনন্দই না লাগছে। একদিকে আবির তার ভাইয়াকে খুঁজে বেড়াচ্ছে, আর অন্যদিকে আমি বিয়ের আগেই জামাই আদর পাচ্ছি। আয় বাবু, আমাকে খাইয়ে দাও না। মেঘা, তুমি কি পাগল হয়েছো? তোমার বাবা মা দেখলে কি বলবে? বাবা মা আসবে না এখন এখানে, আমি তাদের বারণ করে দিয়েছি এখানে আসতে। আয় রে পাগল। পাগল হবে না, পাগলি হবে। ইস, তোমাকে নিয়ে যে কোথায় যাই আমি। আপাতত কোথাও না, শুধু খাইয়ে দিলেই চলবে। কি আর করব, পাগলি যা বলবে তা তো করতেই হবে। মেঘাকে খাইয়ে দিচ্ছি আমি, আর মেঘাও আমাকে খাইয়ে দিচ্ছে। ভালোই লাগছে ওর হাতে খেতে। খাওয়া শেষ করে একটু রেস্ট নেয় দীপ্ত আর মেঘা। তারপর সন্ধ্যার হাওয়ায় ছাদে চলে যায়। এই পাগলটা, কি দেখছো? আমি দেখছি একটা চাঁদকে, আকাশ থেকে আমার পাশে এসে দাঁড়িয়ে আছে। হয়েছে, আর ঢং দেখাতে হবে না, অন্ধকার হয়ে গেছে। এই, আর একটু সময় থাকো না। না, আর একটু সময়ও না। বলেই মেঘা পিছে ফিরে হাঁটা শুরু করেছে। দীপ্ত মেঘার হাতটা ধরে একটানে দীপ্তর বুকের মাঝে নিয়ে নেয়।
দীপ্তকে চমকিয়ে দিয়ে মেঘা দীপ্তর মুখ বন্ধ করে দিল 10 সেকেন্ডের জন্য। তারপর ছেড়ে দিয়ে এক দৌড়ে রুমে চলে গেল। আর দীপ্ত থ মেরে ওখানেই দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর দীপ্ত নিচে চলে যায়। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ সবার সাথে গল্প করে ঘুমাতে গিয়ে দেখে মেঘা ওর রুমে। আই, একদম কোনো প্রশ্ন করবে না। আমি তোমার প্রশ্নের উত্তর দিতে পারবো না। এখন বাচ্চা ছেলের মতো এখানে এসে আমার কোলে ঘুমিয়ে পড়ো। কি আর করব, প্রথমেই প্রশ্ন করতে বারণ করে দিয়েছে। আমি মেঘার কোলে মাথা দিয়ে আছি আর মেঘাও আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝরাতে সঞ্জয়ের রুমের দরজাটা হঠাৎ করে কে যেন চূর্ণ বিচূর্ণ করে ফেলে আর কয়েকজন মানুষ রুমের ভেতরে ঢুকে পড়ে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। দীপ্ত আলো জ্বালাতেই দেখে আবির ও তার কিছু সৈন্য। তুই কি ভাবছিলি আমার বাইকে খুন করে বেঁচে যাবি? কখনোই না। বলেই দীপ্তর বুকের মধ্যে গুলি করে ফুটো করে দিল। আর সাথে সাথে দীপ্তর ঘুম ভেঙে যায়। না, এটা বাস্তব না, এটা হয়তো স্বপ্নই ছিল। পুরো শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বেরোচ্ছে আর মনে মনে ভাবছে মেঘা আমাকে ঘুম পাড়িয়ে নিজের রুমে চলে গেছে। স্বপ্নটা সত্যি হয়ে যাবে যে কোনো সময়ে, কারণ আবির তো আর বসে থাকবে না। তাই দেরি না করে এই রাতেই রওনা দেই রাফি ভাইয়ের কাছে। কাউকে না জানিয়েই চুপি চুপি বেরিয়ে পড়ি। ও বলাই হয়নি, এই রাফি ভাই হচ্ছে চেন্নাইয়ের কিং, পুরো দেশটাকে হাতের মুঠোয় রেখেছে। রাফি ভাইয়ের সাথে একটা মিরাক্কেলভাবেই পরিচয় হয়। রাফি ভাইয়ের ছোট ভাই কলকাতা ভার্সিটিতে ভর্তির পরীক্ষা দিতে এসেছিল আর আমি হেল্প করেছিলাম। আর ও ওর ভাইয়ের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। কখনো বিপদে পড়লে তাকে জানাতে বলেছিল, তাই যাওয়া হয় তার কাছে। মেঘার ফোনে একটা মেসেজ দিয়ে রাখি যে আমি চেন্নাই যাচ্ছি একদিনের জন্য। রাত 12:30, কোনোভাবে গাড়ি প্লাস ট্রেন ধরেই চলে যাই। চেন্নাই যেতে প্রায় 2 দিনের মতো সময় লাগে। আজ রাতে ট্রেনে উঠলাম, পরের দিন সারাদিন ট্রেনে, তারপরের দিন ভোরবেলায় পৌঁছাই। তখন প্রায় সকাল 8টা বাজলো। রাফি ভাইয়া বাড়ি পৌঁছে। আরে দীপ্ত, তো হঠাৎ করে এখানে কি মনে করে? ভাই আমি তো খুন করে ফেলেছি। বলো কি? কাকে কিভাবে খুন করলে? তুমি খুন করেছো? বিশ্বাস হয় না। তারপরে সব খুলে বললাম। আবিরের কথা শুনে রাফি ভাইয়ের মনটা কেমন যেন করলো, মন মরা হয়ে গেছে। তারপরেও আমার কাছে রাফি ভাইয়া আমাকে একটা AK-47 প্লাস 9mm দুটো অস্ত্র দিয়ে দেয়। শোনো, এখন থেকে ঠিক 2 মাসের মধ্যে যেন ঢাকা তোর হাতের মুঠোয় দেখি। তোর সামনে যে আসবে তাকেই শেষ করে দিবি। ঢাকাটাকে ওই পিচাসের হাত থেকে তোকেই রক্ষা করতে হবে। আর প্রশাসন আমি দেখব, কোনো পুলিশ বা অন্য কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। তুই এখন যা, ফিরে যা তোর রাজ্যে। এখন থেকে তোর রাজ্য ওটা। বলেই রাফি ভাইয়া কাজে মন দিল। আর আমি একদিন থেকে তার পরের দিন চলে আসলাম ঢাকায়। অস্ত্র দুটো সাবধানে ব্যাগে লুকিয়ে রাখলাম। তারপরে বরিশালের গাড়িতে উঠে বসি। ফোন হাতে নিতেই মাথা যেন ঘুরে গেছে। 250+ ফোন, 100+ মেসেজ। কিছু না ভেবেই মেঘাকে ফোন দেই। বাবু, তুমি ঠিক আছো তো? কি হয়েছে বলো? চেন্নাই কেন গেলে? খাইছো বাবু? ও বাবু, তুমি না একটা হাদারাম, কাউকে না বলে চলে যায়। আমার রুমে একটু নক করলেই তো পারতে, একটু বলে যেতে। কত টেনশন করছিলাম। বাবু কেমন আছো এখন? ঠিক মতো খাইছো? আরে বাবা, এত প্রশ্ন করলে একসাথে কিভাবে উত্তর দেবো বলো? আচ্ছা, উত্তর দিতে হবে না। আমি কে যে আমাকে উত্তর দিতে হবে? এই যে লক্ষ্মী বউটা রাগ করে দেখছি। শোনো না, আমি ঠিক আছি আর গাড়িতে উঠে বসে আছি। পরশুর মধ্যেই চলে আসবো। যাও, আসার দরকার নেই, চেন্নাইতেই থাকো। লক্ষ্মী বউ, সোনা মানা বউ রাগ করে না। আচ্ছা, এসে বউটাকে দুটো পাপ্পি দেবো। লাগবে না পাপ্পি। আচ্ছা 5টা দেবো। এই তুমি এত কিপটে কেন বলো তো? কই, কি করলাম আমি আবার? কিপটা না তো কি, 2টা 5টা পাপ্পি দিবা তা না? এগুলো কিপটামি বলে না? 1 ডজন পাপ্পি দিতে হবে, না হলে রাগ করে থাকবো। এখন থেকে আর কথাই বলবো না। আচ্ছা লক্ষ্মী বউটা, এতগুলো পাপ্পি দেবো, এবার ঠিক আছে তো?
আমার হাবলু কাবলুটা। আমার পাগলিটা। এই হাবলু, খাওয়ার করছো? না, মানে খাওয়ার কথা ভুলে গেছিলাম। এই হাবলু, এই তোমাকে না বলেছি যেখানেই থাকো ঠিক করে খাওয়া দাওয়া করবা, নিজের খেয়াল রাখবা। এক্ষুনি গাড়ি থেকে নামো আর কিছু খাবার কিনে নিয়ে আসো, তারপর খাবা। না হলে আমি এখনো খাইনি, আর যতক্ষণ তুমি এসে না খাইয়ে দেবে ততক্ষণ খাবো না। এই পাগলি, তুমি এমন কেন বলো তো? আর গাড়ি ছেড়ে দেবে তো? আমি হাবলুর প্রেমে পাগল। আর শোনো, গাড়ি ছাড়বে না, তুমি ড্রাইভারকে ফোন দাও, আমি কথা বলবো। না, ড্রাইভারকে ফোন দেওয়ার কি আছে? ওই তোমার যা বলছে তাই কর এক্ষুনি। কি আর করার, বাধ্য হয়ে ড্রাইভারকে ফোন দিতে হলো। কি বললো জানি না। তারপরে ড্রাইভার নিজেই নেমে আমার জন্য কতগুলো খাবার দিল এবং 270 টাকা নিয়ে গেছে আমার থেকে। তখনই মেঘা আবার ফোন দিয়ে ইমোজিতে কল করতে বলল। যে খাবারগুলো আনছে সবগুলো খাবার খাবে, না হয় আমি খাবো না, তাই ইমোতে আসতে বলছি। তুমিও খাওয়া শেষ করবে সবগুলো, তারপর আমি খাবো। এই শোনো না, সব তো খেতে পারবো না। এই শোনো না, আমি না আজ খাবার খেতে পারবো না। আচ্ছা খাচ্ছি। তারপরে ওই খাবারগুলো একাই শেষ করতে হলো, একটুও ফেলতে পারিনি। পাগল একটা। আই বাবু, হাবলু, গাবলু, শোনো না, তোমার তো খাওয়া শেষ, তাই একটা জিনিস খাওয়া। এই না, আর কিছু খেতে পারবো না, পেট ফুলে ওভারলোড হয়ে গেছে। হি হি। চুমু দিয়ে মেগা ফোনটা কেটে দেয়, আর আমি ভেবা চাকা খেয়ে বসে আছি। যা খাবার খেলাম 1 নিমিষেই সব হজম হয়ে গেল। এটা কেমন বিচার? আবার খেতে হবে। দেখতে দেখতে চলে আসি কলকাতায়। গাড়ি থেকে নামতেই মেঘা এসে জড়িয়ে ধরে আমায়, আর চারিদিকে মানুষেরা তাকিয়ে আছে এমন ভাবে যেন তারা কোনোদিনও কোনো ছেলে মেয়েকে একসাথে দেখেনি। এই ছাড়ো, মানুষ দেখছে তো। দেখলে দেখুক, আমি আমার পাগল বরটাকে জড়িয়ে ধরেছি, তাতে কার কি? বুঝেছি। বাড়ি চলো, তারপরে জড়িয়ে ধরবো আর বউটাকে আরো অনেকগুলো চুমু দেবো। যা বাজি ছেলে, লজ্জা লাগে না বুঝি এমন ভাবে বললে? কিভাবে বলবো বলো? থাক, বলা লাগবে না, চলো বাড়ি চলো। তারপরে দুজনে গাড়িতে উঠে যাচ্ছি বাড়ির দিকে। এমন সময় দেখি বাজারের মধ্যে আবিরের লোকজন চাঁদাবাজি করছে। আমার আর সহ্য হলো না, মেঘকে গাড়ি থামাতে বলি, আর মেঘ গাড়ি থামিয়ে দিল। মেঘের চেহারা ওড়না দিয়ে বেঁধে দেই যাতে কেউ চিনতে না পারে মেঘকে। ব্যাগ থেকে 9mm বের করে হাতের মাঝে নিয়ে নিলাম। ওদের কাছে চলে যাই। ওরা 5 জন ছিল, 5 জনকে বিনা নোটিশে ঘুমের দেশে পাঠিয়ে দিলাম। আর বাজারে সবাই অবাক চোখে তাকিয়ে আছে। আজ থেকে চাঁদাবাজি বন্ধ, কেউ আর চাঁদাবাজি দেবে না। সন্ত্রাস মুক্ত কলকাতা গড়তে চাই। আপনারা এটা ভাবতে পারেন যে আমি ওদেরকে খুন করে আবার নিজেই বলছি সন্ত্রাস মুক্ত কলকাতা গড়ব। দেখুন, কারো না কারোর এই পথ দিয়ে কাজটা করতে হবে, তাই আমি নিজেই মাঠে নামলাম। আমার একার পক্ষ থেকে এই কাজটা সম্ভব না, আপনাদের সাহায্য দরকার। আর কত নিজেরা অন্যের হাতে নির্যাতন হবেন? রুখে দাঁড়ান ওদের বিরুদ্ধে। ওরা সংখ্যায় কম, আর আপনারা যদি প্রত্যেক দোকান থেকে 1 জন করেও বের হন, তাহলে ওদের টিকিও খুঁজে পাওয়া যাবে না। আমি কতদিন আসবো এখানে? 1 দিন, 2 দিন, তারপরে তো আসতে আর পারবো না। এই যে আমার নাম্বার, দরকার হলে এই নাম্বারে ফোন করবেন, শুধু একটা, আর আমি হাজির হওয়ার চেষ্টা করব। দেখি সবার মাঝে একটা আলাদা জোশ অনুভব করলাম। তাদের শরীরে রক্ত গরম হয়ে উঠেছে। আমি আর ওখানে থাকলাম না, চলে আসলাম গাড়ির কাছে। গাড়িতে উঠতে যাব, তখনই 2 জন লোক আমাকে ঘিরে ফেলে। তখনই সাথে সাথে হাতে থাকা 9mm একজনের মাথায় তাক করলাম। তখনই একজন বলে উঠল, বস, আমাদের রাফি ভাই পাঠিয়েছে আপনার সাথে থাকার জন্য গোপনে। আর এখন থেকে আপনি আমাদের বস। আমাদের গ্রুপ 30 সদস্যের, সবাই সাধারণ মানুষের মতোই জীবনযাপন করছে। ওরা সবসময় রেডি থাকে কিছু করার জন্য। ও, আমি ভাবছিলাম অন্য কিছু। বস, এখন আপনার সাবধানে থাকতে হবে, কারণ এখন প্রায় সবাই আপনাকে দেখে ফেলেছে, আর আবির তো আপনাকে পাগলের মতো খুঁজছে। আচ্ছা ঠিক আছে, সতর্ক থাকবো। বস, আপনার বাসা চেঞ্জ করলে ভালো হতো। পরিবারের সাথে থাকলে পরিবারের সদস্যদের ক্ষতি হতে পারে। কিছুদিন একা থাকতে বলেছে রফি ভাই, আর আমরা 2 জন সবসময় আপনার পাশেই থাকবো, প্রবলেম হবে না আপনার।
আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি, আর সকালে যোগাযোগ করো। আচ্ছা বস, এই ম্যাগাজিনগুলো রাখেন। আপনার পিস্তলের বুলেট শেষ হয়ে গেছে, লোড করে নিন। আমি আর কি বলবো, ওদের কথা শুনে মনের মধ্যে আরো শক্তি মনোবল বাড়লো। ওদের বিদায় দিয়ে আমি আর মেঘ বাসায় চলে আসি। বাসায় আসতে না আসতেই মেঘের বাবা মা আমাকে বকা দেওয়া শুরু করে, কারণ তাদের না বলে কোথায় চলে গেছিলাম তাই। আমি তাদের কথাগুলো খুব মন দিয়ে শুনছিলাম। কাল থেকে তো আর তাদের সাথে এমন আড্ডা দিতে পারবো না। মেঘ এসেই টেবিলে খাবার বেড়ে দিল। এই দীপু, টেবিলে খাবার বেড়েছি, চলো খাবে। আর আমারও ক্ষুধা পেয়েছে, একসাথে খাবো, চলো। আমার হাত ধরে মেঘ খাবারের টেবিলে নিয়ে আসলো। এই বসো, আজ তোমাকে আমি খাইয়ে দেব, আর তুমি খাবে। তোমার খাওয়া শেষ হলে আমি খেতে বসবো। তা বললে তো হবে না, তুমিও খেতে বসো, আমি তোমাকে খাইয়ে দেবো। সত্যি তুমি আমাকে খাইয়ে দেবে? মেঘকে দেখে মনে হচ্ছে যেন চাঁদ হাতে পেয়েছে। সে খুব খুশি হয়েছে। দুজনকে খাওয়ানো শেষ করে ছাদে চলে গেলাম। পিছে পিছে মেঘও চলে আসে। ছাদের দোলনাটায় আমি বসে আছি, আর আমার কোলে মাথা রেখে মেঘ শুয়ে আছে। এই যে মেঘ, বলো। আমি তো কাল সকালে চলে যাব, তখন তুমি কি করবে? সারাদিন ঘুমিয়ে থাকবো। ঘুমিয়ে থাকবা মানে? পাগলটা বোঝেও না, ঘুমিয়ে থাকলে তো পাগলটা আমার স্বপ্নে সব সময় থাকবে। পাগলি একটা, এত ঘুমানোর কি আছে? ফোন তো আছে, কথা বলবো। তাতে কি? পাগলটা শুধু আমার, একটুও দূরে যেতে দেবো না। আচ্ছা পাগলি, দেওয়া লাগবে না, তোমার কাছে রেখে দিও। রেখে দিব। এই দেখো, চাঁদটা কত সুন্দর, তাই না হাবলু? কিন্তু চাঁদ তো আমার কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে। সেই চাঁদটা তো আমার কাছে আর অনেক ভালো লাগে। উফ, চাঁদ হতে যাব কেন? চাঁদ তো থাকে আকাশে। পাগলি। পাগল, বলো। আমি যদি কখনো হারিয়ে যাই, তখন তুমি কি করবে? তখনই মেঘ আমার মুখটা চেপে ধরে। এই পাগল ছেলে, তুমি এসব কি বলো? একদমই কথা বলবে না। আমার খারাপ লাগে না বুঝি? আমি তো একা হয়ে যাব, জানো না? আমার একা একা ভয় করে। আমাকে রেখে কোথাও যাবে না বলে দিলাম। যেখানে যাবে আমার সাথে নিয়ে যাবে। ঠিক আছে, আমার লক্ষ্মী বউটা। কি বললাম? বউ? উপস, তুমি বউ বললে? বউ বললাম। তাহলে তো বউয়ের কাজ করতে হয়। বলেই মেঘ আমার কোল থেকে সরে উঠে দাঁড়ালো, আর আমার দিকে তাকিয়ে আছে। এই তুমি আমার দিকে আসবে না বলে দিলাম, একদম না। আমি আমার বউয়ের কাছে যাচ্ছি, তাতে তোমার কি? এই তোমার মতলব সুবিধা দেখছি না, একদম পাশে আসবে না। এই পাগলি, তুমি আমার দেহ পাবে, কিন্তু মন পাবে না। আমি দেহ না, মন নিতে আসছি। এই পাগলি, ছাড়ো। না, ছাড়বো না। বাঁচাও, কেউ আমাকে এই পাগলির হাত থেকে বাঁচাও। কথাটা বলবো তার আগেই আমার মুখটা আটকে গেছে। কি বলবো, কিছু বলার নেই। 5 মিনিট আমার মুখ মেঘের ঠোঁটের সাথে লিপ কিসে আটকে গেছে, আর 5 মিনিট পর আমাকে ছেড়ে দিয়ে এক দৌড়ে বেরিয়ে চলে যায়। আর আমি ওখানেই বসে পড়ি, সারা রাত ছাদে কাটাই। শুধু এই 5 মিনিট ঠোঁট বন্ধন হওয়ার কথাটাই মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। সকালে সূর্য ওঠার সাথে সাথেই মিমের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই মীরাদের বাড়ি, যেখানে আমি থাকতাম নিরিবিলিতে একা। ঠিক পাশের ছাদেই ওই আমাদের টিমের 2জন ভাড়া নিল, সেখানে তারাও উঠলো। কাল রাতে ঘটনায় সবখানেই ছড়িয়ে গেছে। আমার কথা এখন সবাই কানাকানি করছে, আর এই কথাটা আবিরের কাছে পৌঁছে যায়, ওই গ্যাংস্টারের কাছে। বাজারে আমি আমার ফোন নাম্বার দিয়ে এসেছিলাম, সেখান থেকেই আবির আমাকে ফোন করলো। তোর মৃত্যু বলছে আমার ভাইকে খুন করে এখনো বেঁচে আছে। তোর কপাল তো খুব ভালো রে। আরে যা, তুই কি করবি? সবে তো তোর ভাইকে খুন করলাম, আর এরপরে তোর বাজারে চাঁদাবাজিও বন্ধ করলাম। ধীরে ধীরে তোর নাম মাটিতে মিশিয়ে দেবো। তোর কথা শুনে দুঃখের মধ্যে হাসি পাচ্ছে। গতকালকে ছেলে আবিরকে আসছে হুমকি দিতে। তুই ধীরে ধীরে শেষ করবি না আমাকে? পিছনে ফিরে তাকিয়ে দেখ, তোর মৃত্যু দাঁড়িয়ে আছে। আমি পিছনে ফিরতে দেখি 5 জন মানুষ আমার দিকে পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন ভাই। আমি ভয় পেয়ে গেছি, খুব ভয় পেয়ে গেছি ভাই। আপনার এত ক্ষমতা আমি বুঝতে পারিনি। আবির, তুই কি ভাবছিস যে আমি এটাই বলবো, তাই না? আমার কথা শুনে হয়তো আবির একটু চমকে গেছে। মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছি আমি আর হাসছি। তখন আবির ওই 5 জনকে ফোন করে, কিন্তু কেউই ফোন উঠাচ্ছে না। উঠাবে কি করে? প্রত্যেকেই তো ঘুমের দেশে। পাশের ছাদ থেকে ওদের মাথার খুলি উড়িয়ে দেওয়া হয়েছে স্নাইপার দিয়ে। আবির কিছুটা সংকটের মধ্যে পড়ে গেল, কারণ এরা ছিল আবিরের সব থেকে কাছের। কিছুক্ষণ থমকে থাকে আবির,
কিরে আবির, মাথা ঘুরে গেল নাকি? আমার মাত ঘুরানোর মতো ক্ষমতা এখন পর্যন্ত কারো হয়নি। সাহস থাকলে সামনে আয়, দেখি তুই কত বড় মাস্তান। সাহস দেখতে চাস? চলে আয়, প্লেস ঠিক কর, চলে আয়, দেখা কর। তুই ঠিক কর, আজ বিকেলেই দেখা হবে। আচ্ছা আমি বলি, তুই চলে আয় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, সময় বিকেল 5টা, ওয়েট করিস আমার জন্য। বলেই ফোনটা কেটে দিলাম। আবিরের ফোন কেটে দিয়ে আব্দুলকে কল করলাম। হ্যালো আব্দুল, পাশের বাসার চিলেকোঠা থেকে সরাসরি কথা বললে প্রবলেম হতে পারে, তাই ফোনেই কথা বললাম। সব ব্যবস্থা করে ফেললো আব্দুল। সারাদিন খোঁজাখুঁজি করে আবিরের গ্যাংয়ের লোকেদের যেখানে পেয়েছে এক এক করে 80 জনকে মেরে ফেলেছে। সময় হয়ে গেছে আবিরের সাথে দেখা করার। ওর কাছে যাবার আগেই মেঘকে একটা মেসেজ করলাম, করে ফোনটা সুইচ অফ করে দিলাম। মেসেজটা এটাই ছিল, মেঘ তুমি জানো আমার জীবনে একটা বিশাল আকারের মোড় এনেছো। শান্তশিষ্ট ছেলে আজ শহরের মস্তান তৈরি হয়ে গেছে। আবিরের সাথে দেখা করতে যাচ্ছি, যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে। যদি বেঁচে থাকি তাহলে ফোন করব। আমার অপেক্ষা থেকো, এখান থেকে ফিরে সোজা তোমার কাছে চলে যাব। একটা বাইক নিয়ে সোজা শো করতে করতে চলে গেলাম বঙ্গবন্ধু স্টেডিয়ামে। আবির দেখি মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে, আবির আর ওর বিশ্বস্ত লোক। আমি সোজা ওর সামনে বাইকটা নিয়ে যাই। কিরে আবির, তোর বাকি 25টা সদস্য লুকিয়ে নাকি? আমার কথা শুনে আবির হয়তো মঙ্গল গ্রহে পৌঁছে গেছে। এমনটা ভাবতেও পারিনি যে আমি ওর বাকি সব সদস্যের কথা জানতে পারবো। শোন, আমি মৃত্যুর ভয় করি না, তাই বুক ফুলিয়ে চলে এসেছি। তোর মতো কাপুরুষ না যে সাথে গার্ড নিয়ে আসবো। কি বললি, আমি কাপুরুষ? বলেই আবির ওর পিছন থেকে একটা পিস্তল বের করে আমার দিকে তাক করে, আর ওর বাকি চেলারা আমাকে ঘিরে ফেলে। এখন বল কি করবি? বড় সাহস নিয়ে তো আসছিলি, এখন তো তোর লাশও খুঁজে পাওয়া যাবে না। তুই এখন হাসছিস, তোর মৃত্যুর ভয় নেই? আমার মৃত্যুর ভয়? ভয় তো করবি তুই। রিফাত নামটা বলতে না বলতেই আবিরের মাথায় বন্দুক তাক করা হয়ে গেছে। হ্যাঁ, ওর বিশ্বস্ত লোকই হচ্ছে আমার 30 জন সদস্যের মধ্যে একজন। আবিরের হাত থরথর করে কাঁপছে। হঠাৎ করেই আবিরের 25 জনের চেলার মাথা একসাথে উড়ে যায়। আবির যেন নিজের মৃত্যুই নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। কি রে আবির, একদিন এই তো সব ক্ষমতা শেষ করে দিলাম। একটা ভালো ছেলে খারাপ হতে কতটা ডেঞ্জার হতে পারে সেটা হয়তো তোর জানা ছিল না। আমার পিছন থেকে 9mm বের করে আবিরের পায়ে একটা গুলি করে দেই। যা, তোকে মৃত্যু দিলাম না, নিজের চোখের সামনে নিজের সাম্রাজ্যটা ধ্বংস হতে দেখবি। বলেই ওকে ওখানে রেখে চলে আসি। মনের মধ্যে শান্তির হাওয়া বয়ে যাচ্ছে। ওদের সবাইকে ঘুমের দেশে পাঠিয়ে দিয়ে মেঘকে একটা ফোন দিলাম। মেঘ, আমি আসছি তোমার কাছে, তুমি খাবার রেডি করে রাখো, খুব খিদে পেয়েছে। বলেই ফোনটা কেটে দেই। মনের সুখে মেঘের বাড়ির দিকে রওনা হলাম। বাইক চলছে, মনের মধ্যে একটা আলাদা অনুভূতি কাজ করছে। আর কোনো ভয় নেই, সব ভয় শেষ। কিন্তু হয়তো আমার ধারণাটাই হয়তো ভুল ছিল। থাক, শেষে বলি, চলে আসি মেঘের বাড়িতে। গেটের ভেতর ঢুকতেই মেঘ এসে আমাকে জড়িয়ে ধরে আর কপালে চুমু খেতে থাকে। এই পাগলি, এমন করছো কেন? আমি তো ফিরে এসেছি। মেঘ কিছু বলছে না, চোখ দিয়ে শুধু পানি পড়ছে আর আমাকে জড়িয়ে ধরে আছে। মনে হচ্ছে কতদিন যে আমাকে দেখেনি। মেঘকে সামনে এনে ওর কপালে একটা আলতো করে চুমু করে দেই। এই পাগলি, আমি তো ফিরে এসেছি, এখন কান্না করছো কেন? তোমার যদি কিছু হয়ে যেত তখন আমি কি নিয়ে বাঁচতাম বলো? তুমি তো আমার প্রতিটা শিরা উপশিরাতে মিশে আছো। এই পাগল, বলো আর কখনো এমন করবা না? আচ্ছা পাগলি, আর কখনো এমনভাবে চলে যাব না, আর হয়তো এমনভাবে যেতেও হবে না, সব খতম করে দিয়েছি। ভালো করছো পাগল আমার। এই এখনো জড়িয়ে রাখবে? খেতে দেবে না? খুব খিদে লেগেছে। জানো, আমি আমার পাগলের জন্য নিজের হাতে আজ রান্না করছি। ও তাই, তাহলে তো আজ সব শেষ করতে হবে। সব খেতে হবে, না হলে তোমার খবর আছে। এই পাগলি, আমি তো মজা করছি, সব খেলে তো আমি গোল হয়ে যাব, পেট বেড়ে যাবে, ভুঁড়ি বেড়ে যাবে, তখন কেমন দেখতে লাগবে ভাবছো? আমার তো ভেবেই গা শিউরে উঠছে। হয়েছে, আর ভাবতে হবে না, চলো খাবে। চলো। বলেই মেঘের সাথে চলে গেলাম। ফ্রেশ হয়ে খাবার খেতে বসলাম। এই পাগলি, তুমি খাইয়ে দাও না। আমি পারবো না, নিজের হাতেই খাও। না,
তুমি খাইয়ে দাও। ইস, আমার বইয়ের কাছে তোমাকে খাইয়ে দিতে। আমার বউটা আমাকে খাইয়ে দেবে না তো কে খাইয়ে দেবে? এই যে হ্যালো, এখনো বিয়ে হয়নি, এর মধ্যেই এত কিছু? আর বিয়ে হলে কি করবে? বিয়ে হলে বউটাকে মাথায় করে রাখবো। হয়েছে, তোমার মাথায় রেখে তুমি খাও, আমি গেলাম। বলেই মেঘ হাঁটা দিচ্ছে আর আমি ওর হাতটা ধরে আমার কোলের মাঝে বসিয়ে ফেললাম। এই কি করছো? কেউ দেখে ফেলবে তো? কেউ দেখবে না। বাড়িতে কে আছে শুনি? মা বাবা তো আর এখানে আসবে না, তাহলে কিসের এত ভয়? হয়েছে, আমার বুঝি লজ্জা করে না? তাহলে আমার বাবুটার এত লজ্জা কিসের? ঢং না? এই আমার খাইয়ে দাও তো, আর তো আর সইছে না। আচ্ছা বাবা, আচ্ছা, খাইয়ে দিচ্ছে। বলেই মেঘ ওর এক হাত দিয়ে খাবার প্লেটটা ধরে অন্য হাত দিয়ে আমার মুখে খাবার তুলে দিচ্ছে। ওর হাতে খাবার খেয়ে মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। এই পাগলি, তুমি এখনো খাওনি? হা করো, আমি খাইয়ে দিচ্ছি। বলেই আমি মেঘকে খাইয়ে দিচ্ছি। ওর দিকে তাকিয়ে দেখি ওর চোখের কোণে একটু পানি জমে গেছে। ওই পাগলি, কান্না করছো কেন? এত ভালোবাসো আমায়? পাগলি, নিজের জীবনের চাইতো বেশি ভালোবাসি। আমিও যে আমার পাগলটাকে নিজের জীবনের চাইতেও এতগুলো বেশি ভালোবাসি। এই যে শোনো না। বলো পাগল। কাছে আসো। কাছেই তো আছে, এখন বলো। আরো একটু কাছে আসো, একেবারে নিঃশ্বাসের সাথে মিশে যাবে এমন জায়গায় আসো। মুখটা দিয়ে আটকে দিচ্ছি মেঘাকে। প্রায় 10 সেকেন্ডের মধ্যে মেঘা নিজেকে ছাড়িয়ে নেয়। এই সরকার, তুই জোর করে আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। বাংলা সিনেমার ডায়লগ পুরোটা হয়ে গেছে, তাই বাকিটা আর ছাড়লাম না। বলেই এক দৌড়ে নিজের রুমে চলে গেছে। আর আমি খাওয়া শেষ করে হাত ধুয়ে একটু ছাদে চলে যাই। ছাদে উঠে কেমন যেন লাগছিল, বাইরে ঘুরতে মন চাইছিল, তাই বাড়ির ভিতরে ঢুকি। মেঘ, একটু রেডি হও, বাইরে যাব। কোথায় যাবে এত রাতে? সবে মাত্র 10টা বাজে, এখনই এত রাত? বুঝেছি। তা কোথায় যাবেন সাহেব? জি, ম্যাডামকে সাথে নিয়ে নির্জন রাস্তায় ঘুরতে যাব। আপনার হাতটা ধরে হাঁটবো আর রাস্তা শেষে ফুচকার দোকান থেকে দুজনে ফুচকা খাবো। সত্যি? আমার হাবলুটা, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই একটা চিমটি দাও তো, আমি স্বপ্ন দেখছি কি না একটু শিওর হয়নি। এই পাগলি, এটা স্বপ্ন নয়, বাস্তব। না মানি না, এমন অনেকবার স্বপ্নের মধ্যেও বলেছো, তাই নো রিস্ক। একটা চিমটি দাও। এই নাও। আউচ! এই, এটা সত্যি? হ্যাঁ সত্যি এটা। আমি খুশিতে পাগল হয়ে যাব। আমার হাবলুটা এত রোমান্টিক হবে ভাবতেও পারিনি। আচ্ছা, আজ হঠাৎ করে আমার পরিবর্তন কি করে? না মানে না, খাবার সময় যেটা নিয়েছি সেটারই প্রতিক্রিয়া। এই তুমি 2 মিনিট ওয়েট করো, আমি 5 মিনিটের মধ্যে আসছি। মেঘ চলে যায় রেডি হতে, আর আমি অপেক্ষা করছি ওর আসার জন্য। মেঘ বাইরে বেরিয়ে আসে সিম্পল ভাবে, কিন্তু ওকে সাধারণের ভিতরে আজ অসাধারণ লাগছে। গোলাপি ঠোঁট, কাজল কালো চোখ, কপালে ছোট্ট একটা টিপ, জাস্ট অসাধারণ। আর ওর এই রূপের মাঝেই মুচকি হাসির টোল পড়া গালটা তো আমাকে মেরেই ফেলবে। উফ, ওর দিক থেকে চোখটা যেন সরাতেই পারছি না। এই কি দেখছো এমন করে? একটা চাঁদ যে আমার ঘরে নেমে এসেছে। হয়েছে তোমার চাঁদ দেখা, এবার চলো। বলেই মেঘ আমার হাত ধরে বাইরে বেরোচ্ছে। তখনই আমার বাস্তবতায় খেয়াল আছে যে আমি মেঘের হাত ধরে যাচ্ছি। জ্যোৎস্না রাত্রি চাঁদের আলোতে অন্ধকারটা কাটিয়ে দিয়েছে। নির্জন রাস্তার ল্যাম্পপোস্টের হালকা আলোতে মেঘকে যেন কি বলবো, বর্ণনা দিতে পারছি না। দুজনে হাত ধরে নির্জন রাস্তায় হাঁটছি, আর কিছুক্ষণ পর মেঘ আমার দিকে ফিরে একটা মুচকি হাসি দেয়। আর ওর গালে পড়া টোলখানি আমার হৃদয়টাকে বারবার চুরি করে নিয়ে যায়। হাঁটতে হাঁটতে রাস্তা শেষে দুজন দুজনের দিকে তাকিয়ে যেন এই পথটা শেষ হয় না। মেঘ, যদি এমন হতো এই পথটা কখনো শেষ না হতো, এই রাতটা আবার যেন দিনে পরিণত না হতো, তোমাকে নিয়ে সারা জীবন এভাবেই কাটিয়ে দিতাম। ইস দেখো শখ কত। এখন ফুচকা খাওয়াবে, কোনো কথা বলবে না, নিশ্চুপ থাকবা পুরোটা রাস্তায়। যেভাবে ছিলে সেভাবে আমি তোমাকে খাই দেবো আর তুমি আমাকে, বুঝলে হাদারাম? জি হুকুম মহারানী। তারপরে 2 প্লেট ফুচকা নিয়ে আসলাম। দুটোতেই বেশ করে ঝাল দেওয়া হয়েছে। মেঘ ঝাল খেতে ভালোবাসে, তাই আমিও একটু একটু করে ঝাল খাওয়ার চেষ্টা করি। এত পরিমাণে ঝাল হয়েছে যে বলার মতো না। যে কারোরই মুখে দিলে তার এক ঢোক জল লাগবেই। কিভাবে যে মেঘ এইগুলো খায় বলতে পারি না। আমারও খেতে হচ্ছে কষ্ট করে, কারণ মেঘ নিজের হাতেই খাইয়ে দিচ্ছে।
আর ওর হাতে পিস তো অমৃতের মতো লাগে, আর এটা তো সামান্য ঝাল মাত্র। মেঘ ঝাল খেয়ে পুরো লাল হয়ে গেছে। ওকে দেখে তো একটু হাসি পাচ্ছিল, তার থেকেও বেশি ওর লাল চেহারায় কতগুলো যে ক্রাশ খেয়েছি বলার মতো না। ফুচকা খাওয়া শেষ হলে বাড়ি চলে আসি, দুজনের রুমে চলে যাই। সকালে অপেক্ষায় আছি, সকাল হলে আবার ভার্সিটিতে যাব। ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ি। তখন যে সকাল হয়ে গেল টেরও পেলাম না। মেঘের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে মেঘ আর আমি ভার্সিটি চলে যাই। ভার্সিটির ভিতরে ঢুকতেই সাবুল, অনিক, রাজু, সবুজ ওরা হাজির। কেড়ে দিত, তোর তো এখন দেখাই যায় না। আরে এখন কি আমাদের মনে থাকবে ওর? এখন তো ভালোই বরিশালের বাদশা হয়ে গেলি আবিরকে খুন করে। ধুর, কি যে বলিস না তোরা, তোদেরকে ভুলতে যাব কেন? তোদের কখনোই ভুলতে পারবো নাকি? বুঝি তো, সবই বুঝি। শোন, বেশি বুঝবি না। এই, তোরা একটা কাজ করবি। কি বল? আমার গ্যাংয়ে জয়েন হয়ে যা। তোদের মতো ভাই পাশে থাকলে বুকের জোরটা একটু হলেও বাড়বে। আরে পাগলা, বলে কি, আমরা তো তোর সব সময় পাশেই আছি। বল কি করতে হবে? আপাতত কিছু না, পরে বলবো কি করতে হবে। বলেই আমি আর মেঘ পুরো ক্যাম্পাসটা ঘুরি। এখন যে দেখে সেই সম্মান করে আমাদেরকে। কেউ ভয় পায়, আবার কেউ শ্রদ্ধা করে। যারা ভয় পায় তারা কোনো না কোনো বাজে কাজের সাথেই যুক্ত। আর আমার ডিকশনারিতে বাজে কাজের কোনো ক্ষমা নেই, তাই তারা ভয় পায়। নিজের কাছে এখন কেমন যেন একটা আলাদা মুড চলে আসে এভাবে সম্মান পেলে। তারপরও মেয়েদেরকে আর সিনিয়রদেরকে সম্মান করে চলি। সিনিয়ররাও আমাকে ছোট ভাইয়ের মতো আপন করে নিয়েছে। কারো সাহস হয়ে ওঠেনি একটা মুখের ওপরেও কথা বলার। ভার্সিটির ছোটোখাটো নেতাগুলো আগে যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের একসাথে দেখে আমি ওদের কাছে যাই, আর সাথে সাথেই সবাই দাঁড়িয়ে গেল। ওদের মধ্যে থেকেই ওদের দলনেতা বলতে লাগলো, ভাই আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আগের ঘটনার জন্য। ছোট ভাই হিসেবে মাফ করে দেন ভাই আমাদের। কি যে বলিস এসব? তোরা তো আমার ক্লাসমেট, তোরা তো ভাইয়ের মতোই, আর তোদের কিছুই আমি মনে করিনি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আজ থেকে ভার্সিটিতে যেন আর কোনো উল্টোপাল্টা কাজ করতে না দেখি। বিশেষ করে মেয়েদেরকে বিরক্ত করবি না। আচ্ছা ভাই, যা বলবেন তাই হবে। হিস, এখন কতই না ভালো লাগছে। যাকে যা বলি সবাই তা মেনে নেয়। এটা হয়তো এই পাওয়ারের জন্যই। মেঘ আমাকে ক্লাসরুমে নিয়ে যায়, শান্তি মতো ক্লাস করি। ক্লাস শেষে ক্যান্টিনে চলে আসি। সেখানে আমাকে সবসময় বড় ভাই বলে ডাকতো। আমাকে ক্যান্টিনে দেখেই হিমেল দৌড়ে চলে আসে আর দুটো চেয়ার এগিয়ে দেয় আমার আর মেঘের জন্য। এই ছোট ভাই, কেমন আছো? ভাই, আপনাদের দোয়ায় ভালোই আছি। তা দিনকাল কেমন চলছে? এই তো ভাইয়া, আগের মতোই সারাদিন কাজ আর রাতে স্কুল করি। খুব কষ্ট হয় তাই না ভাই? আরে না ভাই, এটা আমার অভ্যাস হয়ে গেছে। শোন, আমি তোকে কিছু কথা বলি, কথাগুলো মন দিয়ে শুনবি। আচ্ছা ভাইয়া। তখন হিমেলকে কানে কানে কিছু কাজ বুঝিয়ে দিলাম। আমার সবচাইতে মূল কাজটার কথাই ওকে বললাম, কারণ ওকে ছাড়া কাউকে বিশ্বাস করতে পারছি না। আর হিমেল সেটাও পালনও করবে গোপনে, আমি জানি। মেঘার আমাকে ভার্সিটিতে থাকতে দিল না, আমাকে নিয়ে গাড়ি করে বাড়ি চলে আসলো। মেঘ একটুও চেঞ্জ হয়নি, আগের মতোই আমার সাথে দুষ্টুমি করে, মাঝে মধ্যে চিমটিও দেয়। মেঘ বাড়ি এসে আমাদের জামা কাপড় গুছাচ্ছে। এগুলো গুছিয়ে কি করবে? একটু বাইরে ঘুরতে যাব, শুধু তুমি আর আমি, বুঝলা হাবলুটা? ঘুরতে যেতে মন চাইছে না। ওই একদম চুপ কেন? কথা নেই? একেবারে ছোট্ট বাবুর মতো থাকবে, কোনো কথা বলবে না। আচ্ছা বাবুটা, এই যে মুখ বন্ধ করলাম, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে আমার লক্ষ্মী হাবলুটা। মেঘ জামা কাপড় গুছিয়ে আমাকে নিয়ে রওনা হয়। তখন 3টে বাজে। ড্রাইভার গাড়ি বের করে, আমাদেরকে নিয়ে চলছে। গন্তব্য প্রিন্সেপ ঘাট। গঙ্গার ধারে বসে সূর্য ডুবি দেখব। তারপরে অনেকক্ষণ এভাবে গল্প করলাম। মেঘ তার স্বপ্নগুলোকে আমাকে বলছিল, আমি মুগ্ধ হয়ে শুনছি। আর ওর স্বপ্নগুলো আর ওর আবদারগুলো শুনছি। সূর্য ডুবছে ঠিক 30 মিনিট আগেই আমরা পৌঁছে যাই। রাত যখন 8:30, তখন মেঘকে বলছিলাম রুমে চলে যাওয়ার জন্য, আবার পরে আসবো। মেঘ কোনো উত্তর দিল না, নিশ্চুপ ছিল। কিন্তু ওখান থেকে উঠে আমাকে হোটেলে নিয়ে আসে আর আমার সাথে পরিচয় করিয়ে দেয় মনির সাহেবের সাথে। এই যে মনির সাহেব, এই হলো দীপ্ত, আর দীপ্ত এই হলো মনির সাহেব, আমাদের হোটেলের ম্যানেজার। হ্যালো স্যার, কেমন আছেন? ভালো। আর শুনুন, আজ থেকে এই হোটেলের মালিক দীপ্ত। আমি ওর কথাগুলো শুনে চমকে যাই।
কিছু বলবো তার আগেই মেঘ আমার মুখটা চেপে ধরে। এই একদম না, কিছুই বলবে না তুমি। তোমার জিনিস তো আমারই, তাই না? তোমাকে দিয়ে দিলাম, এখন চলো রুমে চলো। আর কিছু বললাম না, রুমে চলে গেলাম। সেখানে গিয়ে আরেক চমক, মেঘার আমার ছবি দিয়ে পুরো রুমটা ভর্তি, আর এত সুন্দর করে সাজানো কল্পনাও করতে পারছি না। হয়তো দীপ্ত ভাবতেও পারছে না যে তার সাথে কি হতে চলেছে, কি হতে পারে তার সাথে, কতটা প্রচণ্ড পরিমাণে বেইমানি হতে চলেছে দীপ্তর সাথে, সেটা দীপ্ত কল্পনাও করতে পারছে না। যেটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে ফিলিংস হার্টবিট ইউটিউব চ্যানেলে, এবং দেখতে হবে দীপ্ত এই সব কিছুর প্রতিশোধ নিতে পারে কি না। তো দেখা হচ্ছে পরবর্তী সিজনে, হয়তো সেই সিজনটাই শেষ সিজন হতে চলেছে এই গল্পের।